নমস্কার। দেশে প্রবাসে অনুভূতির নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সকলের সামনে আবার এসে হাজির হয়েছি। অনেক দিন পর আজ হয়তো একটা বড় ভিডিও আপনাদের সকলের সামনে নিয়ে এসে উপস্থিত হতে পেরেছি। আজ শুভ জন্মাষ্টমীর এই পুণ্য তিথিতে আপনাদের সামনে এই বড় ব্লগটি শেয়ার করব। যতটা পারবো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আগের দিন রাত্রে বসেই ভেবে নিয়েছিলাম যে ঠাকুরকে 11 রকমের ভোগ নিবেদন করব। দেখি কতটা কি করে উঠতে পারি। যতটাই করি না কেন আপনাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করব। তাই একদিকে গ্যাসে দুধ গরম হতে বসিয়ে দিয়েছি। কেন কি অনেকগুলো ভোগ নিবেদন করতে দুধের দরকার হবে। সেজন্য ওই মোটামুটি 1.5 লিটার মতন দুধ ওদিকে গরম হতে থাকুক, ততক্ষণ এদিকে ভাবলাম হাতে একটা কাজ করে নিই। সবজিগুলো ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছি, আর ভাবলাম ততক্ষণে মাখন মিছরিটা তৈরি করে নিই, যেটা গোপালের সব থেকে প্রিয় ভোগ। সেটিই ভাবলাম আগে তৈরি করে নিই। সেই জন্যই ওই 2.5 চামচ মতন ঘি প্রথমে নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে এইগুলোকে প্রথমে ওই বরফ দিয়ে ভালো করে ঘষতে 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 মাখনটি এমনিই তৈরি হয়ে যাবে। আর এই ভিডিওটি যেহেতু ভয়েস ওভার দিতে হচ্ছে, তাই কিছুটা আমার আপলোড করতে দেরি হয়ে গেল। কেন কি ঠাকুরের ভোগ বলে কথা, তাই সেই সময় কোনো কথা আমরা বলিনি। না আমি না আমার হাজবেন্ড দুজনেই মুখে মাস্ক নিয়ে সম্পূর্ণ ভোগটা নিষ্ঠার সঙ্গে যতটা পেরেছি তৈরি করার চেষ্টা করেছি। হয়তো অনেকটা ভুল ত্রুটিও করেছি। যেটাই ভুল ত্রুটি হোক না কেন, আমাকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন আপনারা, আর পাশে থাকবেন। দেখুন, কথা বলতে বলতে কেমন মাখনটাও রেডি হয়ে গিয়েছে। এই যে, এইবার মাখনটার মধ্যে অল্প একটু মিছরি দিয়ে তবে একটা বাটির মধ্যে তুলে রাখবো। মাখনটা খুব ভালোই বেশ হয়েছে। আমার তো দেখে মনটা একদম ভরে যাচ্ছে যে যেমনটি চেয়েছিলাম ঠাকুরকে আমি তেমনটি মাখন দিতে পারছি, ঠিক আমি যেমনটা মনে ভেবেছিলাম। মাখনটা তৈরি করে নিয়েই ওই কড়াইয়ের মধ্যে যেহেতু কিছুটা মাখন ছিল, আর অল্প একটু ঘি দিয়ে ওই 150 গ্রাম মতন চাল দিয়ে তবে ঘিটাকে ভালো করে মাখনের সঙ্গে বা বলতে পারেন ঘিয়ের সঙ্গেই ভালো করে মেখে নিচ্ছি। এবার ভাবছি দুধটা তো গরম হয়ে গিয়েছে, তাহলে পায়েসটা বসিয়ে দিলেই হয়ে যায়, যেটাকে অনেকে আবার পরমান্নও বলে থাকে। কেন কি তাহলে ঠাকুরের আর একটা প্রিয় ভোগ আমার তৈরি করা হয়ে যাবে। পরমান্নটা রেডি হয়ে গেলে তবে ভাবছি ঠাকুরের অন্ন ভোগ কিংবা অন্যান্য ভোগগুলো আরো রেডি করতে আমার বেশ সুবিধাই হবে। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে পরমান্নটাও অনেকটা রেডি হয়ে গিয়েছে। এবার আস্তে আস্তে শুধু একটু একটু করে গরম দুধ মেশাতে হবে আর এটাকে ফুটতে দিতে হবে। দেখুন কি সুন্দর বেশ গাঢ় হয়ে উঠেছে। ঠাকুরের যেমন চেয়েছিলাম ঠিক তেমনই পরমান্ন হয়েছে। এই পুরো পরমান্নটা থেকে আগে ঠাকুরের জন্য ছোট্ট একটা বাটিতে তুলে রাখি। কেন কি তাকেই তো আগে নিবেদন করব, সেই জন্য তার নাম করে তার জন্য আগে ভোগটা উঠিয়ে রাখি। তারপরে যতটা থাকবে সেটা একটা বড় বাটির মধ্যে উঠিয়ে রেখে দেব। কেন কি সকলকে প্রসাদ বিতরণের সময় তাহলে আমার বেশ সুবিধাও হবে। যাই, এবার একটা অন্য ভোগের প্রস্তুতি নিয়ে নিই। এবার ভাবছি ঠাকুরকে অন্ন ভোগের জন্য যে 3 রকম ভাজা আর এছাড়া সঙ্গে যে পনিরের তরকারিটা করব সেগুলোকে আস্তে আস্তে ভেজে নিই। তাহলে ভাজাভাজির কাজগুলো আগে থেকেই বেশ কমপ্লিট হয়ে যাবে। তখন পনিরের তরকারিটা করতেও আমার খুব সুবিধা হবে। তাই 3 রকম ভাজার জন্য আলু, গাজর আর ভিন্ডি একসঙ্গে বেশ তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। যদিও সম্পূর্ণটা আমি তেল দিইনি, আমি ওই 20% মতন তেল দিয়েছি, আর বাকি 80% মতন ঘিতেই করেছি। কেন কি ঘিতে যদি আমি সম্পূর্ণ ভোগ প্রসাদটা রেডি করি, তখন হয়তো অনেকেই খেতে পারবে না। কেন কি বিল্ডিং এ যারা থাকেন তারা অনেকেই আছে এজেড, কিংবা অনেকেরই অনেক রকম সুবিধা অসুবিধা অনেক কিছুই আছে। অনেকেই আবার ঘিটা নিতে পারেন না, সেই জন্য ভাবলাম পুরো রেসিপিটা ঘিতে না করে বরঞ্চ একটু তেল আমি ইউজ করি। ভাজাগুলো রেডি হয়ে যাওয়ার পরে পনিরটাও ভেজে নিয়ে দেখুন পনিরটাও তৈরি করে নিয়েছি। যদিও পনিরটাতেও আমি হলুদ ব্যবহার করিনি, ভাবলাম এরকম পোস্ত কাজু দিয়ে একটু সাদা সাদা রকমেরই পনির তৈরি করি। এই পনিরটা যদিও ঠাকুরের খুব প্রিয়, সেই জন্য এই পনিরটাই আজ দিলাম ঠাকুরকে ভোগ হিসাবে। দেখতে দেখতে আমার ঠাকুরের অনেকগুলি ভোগ আস্তে আস্তে তৈরি হয়ে গিয়েছে। এইবার ভাবছি একটু সুজিটা
তৈরি করে নেব। সুজিটা তৈরি করতে যদিও খুব কম সময় লাগবে, তাই একটু কড়াইতে প্রথমে ঘি দিয়ে তারপরে ওই প্রায় 450 মতন সুজি দিয়ে তারপর নাড়াচাড়া করে তার মধ্যে একটু কাজু কিশমিশ দিয়ে তারপরে আস্তে আস্তে গরম করা দুধটি ঢেলে দিলেই সুজি রেডি হয়ে যাবে। তারপরে ওই একটু ফুটতে দেওয়ার অপেক্ষা, এই আর কি। সুজিটা ভাজা হতে যতক্ষণ টাইম লাগবে ভাবছি সুজিটাকে আজকে একটু লাল লাল করেই ভেজে নেব, তাহলে দেখতেও একটু বেশ ভালোই লাগবে। আর ঠাকুরের এই লাল লাল করে ভাজা সুজি খেতে খুব ভালোই লাগে। এই যে ব্যাস, এইবার দুধটা ঢেলে শুধু একটু বেশিক্ষণ সময় ফুটতে দিতে হবে, তাহলেই সুজিটা রেডি হয়ে যাবে। বেশি এটাকে আমি পাতলা করব না, একটু বেশ ঘন ঘন টাইট মতনই রাখবো, তাহলে সবাইকে দিতেও সুবিধা হবে আর বেশ কিছুটা স্কোয়ার শেপে কেকের মতন করে কাটা যাবে। ভেবে তো ছিলাম একটা কেক বেক করব, কিন্তু মনে হয় সেটা আর হয়ে উঠবে না। আসলে ওদিকে আমি তো একা, সেই জন্য কেকটা বেক করতে গেলে খুব সমস্যা হবে, একবার এদিকে দেখতে হবে একবার ওদিকে, আর আমি আর পেরে উঠছি না যে হয়তো এবছর আর কেকটা তাই ঠাকুরকে দিয়ে উঠে পারবো না। দেখি তবুও কতটা কি করা যায়, যদি টাইমে পেরে উঠি তাহলে হয়তো হয়ে যেতেও পারে। আমার এদিকে সুজিটা তৈরি হয়ে গিয়েছে, কিন্তু ওদিকে আমি এর আগে লুচিও তৈরি করেছিলাম, কিন্তু সেটা আর শ্যুট করার অভাবে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। লুচিটা যদিও আমি নর্মাল ময়দাতে তৈরি করিনি, আমি তৈরি করেছিলাম চালের ময়দা দিয়ে, যেটা একটু কষ্টকর হয়েছিল অবশ্যই, কিন্তু মনে হয় তো খেতে ভালোই হবে। যাই হোক, আপনাদের সাথে এটা পরে একটা ব্লগে আমি অবশ্যই শেয়ার করব, কি করে চালের আটা দিয়ে আমি লুচি তৈরি করেছি। দেখুন সুজিটা ভালোভাবে সুন্দর করে সেট হয়ে গেছে। এবার আস্তে আস্তে এটাকে কেটে নিতে হবে, কেটে নিয়ে তবে ভাবছি চৌকো চৌকো শেপে, যেমন করে মা আগে তৈরি করতো আমাদের স্কুলে টিফিন দেওয়ার জন্য, ঠিক তেমন উপায়ে আস্তে আস্তে কেটে নেব ভাবছি। কেটে নিলে তাহলে বেশ আমার সাজিয়ে ঠাকুরকে দিতেও সুবিধা হবে। এইভাবে ভোগ নিবেদন করব ভাবছি। দেখুন কি সুন্দরভাবে সুজিটাকে আমি সাজিয়েও নিয়েছি, এক প্লেট হয়ে দাঁড়িয়েছে, বেশ ভালোও লাগছে দেখতে। এবার ভাবছি ঠাকুরের জন্য একটু গোলাপ জামুন তৈরি করব। আগের দিন রাত্রেই একটা গোলাপ জামুন মিক্সের প্যাকেট এনেছিলাম, তাই ওটা দিয়েই একটু দুধ দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে এরকম গরম তেলের মধ্যে একটু এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিতে হবে। যদিও গোলাপ জামুন এগুলো পাক দিতে গিয়ে আমার হাজবেন্ডও বেশ আমাকে হেল্প করেছে। আর ওদিকে আর একটা গ্যাসে একটু রস আমি গরম হতে বসিয়ে দিয়েছি। এটাও একটা চিনি দিয়ে তৈরি করেছি, যদিও অল্প একটু গুড়ও ব্যবহার করেছি। আসলে চিনিটা ব্যবহার করলে পুরো সাদাটে ভাব এসে যাচ্ছিল, সেই জন্য ভাবলাম একটু লালচে ভাব আনার জন্য গুড় ব্যবহার করি। এই যে দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে, যদিও শেপগুলো হয়তো ভালো হয়নি, কিন্তু হ্যাঁ খেতে হয়তো ভালো হবে। যাই হোক, একটু রসের মধ্যে ভালো করে চুবিয়ে রাখলে যখন প্রসাদ বিতরণ করব তখন সেটি নরম হয়ে যাবে। এই যে এক বাটি মতন, প্রায় ওই 29টা মতন এসছে, যদিও প্যাকেটে লেখা ছিল 35টা মতো হবে, কিন্তু আসলে শেপগুলো এরকম হয়ে যাওয়ার জন্য ওই 29টা মতন গোলাপ জামুন তৈরি হয়েছে। যাতে গোলাপ জামুনগুলো রসগুলোকে ভালো করে সোক করে নেয়, সেজন্য উল্টে পাল্টে একটু রসের মধ্যে ভালো করে চুপিয়ে দিচ্ছি, তাহলে বেশ নরমও হয়ে যাবে আর রসগুলোকে সোক করে নেবে। এইবার ভাবছি একটু পোলাও করে নেব ঠাকুরের জন্য। আসলে হায়দ্রাবাদে খুব একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে এখানে কোথায় গোবিন্দভোগ চাল পাওয়া যায় এখনও আমি জেনে উঠতে পারিনি, সেজন্য ভাবছি বাসমতি চাল দিয়েই যে করে হোক ঠাকুরের জন্য ওই একটা মিষ্টি ভাত মতনই আমি তৈরি করব। এই যে তার জন্য একটু ফোড়ন দিয়ে নিয়েছি, ফোড়ন দিয়ে ওদিকে চালটার মধ্যে হলুদ মাখিয়েও রেখে দিয়েছি। এইবার চালটিকে আস্তে আস্তে একটু অল্পক্ষণ 2 মিনিট মতন ভেজে তারপরে একটু গরম জল দিলেই আমার পোলাওটা রেডি হয়ে যাবে। ধরে নিন আর 10 মিনিটই হয়তো লাগবে পোলাওটা রেডি হতে, এর থেকে বেশি সময় তো আর লাগার কথা নয়। এই যে বলতে বলতে আমার চালটাও ভাজা কমপ্লিট, এইবার শুধু গরম জল দেওয়ার অপেক্ষা। গরম জলটা দিয়ে আর ওই 7 থেকে 8 মিনিট মতন আমি ফুটতে দেব, তারপরে পোলাওটা রেডি হয়ে যাবে।
আজ ঠাকুরকে প্রায় আমি 11 রকমের ভোগ নিবেদন করব তো ভেবেছিলাম, কিন্তু সেটা যে আমি সত্যি পারবো কিনা সেটা নিয়ে আমি বেশ সংশয়ে ছিলাম। আসলে অন্যান্য সময় মা কিংবা বাড়ির কেউ না কেউ আমার পাশে থাকে। আজ আমি বাড়ি থেকে এতটা দূরে, আর আমি যে সত্যিই সেটা পারবো আমি ভেবে উঠে পারিনি। যদিও হাজব্যান্ড আমাকে খুব হেল্প করেছে, কিন্তু সত্যি বলতে রান্নাটি তো বসে আমাকেই করতে হয়েছে। সেই জন্য আমি খুব মনে মনে ভয় পাচ্ছিলাম সকাল থেকে, যে আমি কি পারবো সমস্তটা ঠাকুরকে গুছিয়ে দিতে আমি যেমনটি চেয়েছি। কিন্তু না, সত্যি বলে না যে ঠাকুর সহায় থাকলে সমস্ত কিছু অসম্ভবও বেশ সম্ভব হয়ে ওঠে। দেখুন, ঠাকুরের আশীর্বাদে আর বড়দেরও আশীর্বাদে আমি আস্তে আস্তে ঠাকুরের জন্য 11 রকম ভোগ তৈরিও করে নিতে পেরেছি। কি জানি, তবে আশা করছি স্বাদও অবশ্যই ভালো হবে। আমি তো বেশ মন দিয়ে ঠাকুরের গান শুনতে শুনতে তবেই তৈরি করেছি, এক মনে, না কোনো রকম অন্যদিকে মন দিয়েছি, না অন্য কোনো কিছু। ব্যাস, আমার আস্তে আস্তে সমস্ত রকম ভোগ তৈরি করা হয়ে গিয়েছে। আর এই দেখুন, ঠাকুরের সামনে এইভাবে আমি সাজিয়ে পরিবেশনও করেছিলাম। এই যে এবার ঠাকুরের আমরা আরাধনায় বসেছি। আরাধনায় বসে যেটুকু নিজেরা পারি সেইটুকু মন্ত্র উচ্চারণ করে তবেই ঠাকুরকে ভোগগুলো নিবেদন করে বেশ ঠাকুরকে 20 থেকে 25 মিনিট মতন খেতে দিয়ে তারপর সমস্ত ভোগগুলিকে আমার বিল্ডিংয়ে যতগুলি ফ্যামিলি আছে সবার মধ্যে বিতরণ করব বলে ভাবছি। দেখি আর কতক্ষণ লাগে এই সমস্ত প্রসাদ সবার মধ্যে বিতরণ করে দিতে। যাই হোক, জন্মাষ্টমীতে যতটুকু আমি নিজে হাতে করেছি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আরও এরকম ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার আমি উৎসাহ খুঁজে পাবো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইকও করে দেবেন। আপনাদের সবার জন্মাষ্টমী কেমন গেল কিংবা কেমন যাচ্ছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার যেটুকু ভুল ত্রুটি হয়েছে সেটা যদি সংশোধনযোগ্য হয় অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। যেইটুকু আয়োজন করেছিলাম সম্পূর্ণটাই মন থেকে করেছিলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সকলের সামনে খুব শিগগিরই উপস্থিত হব। সবাইকে শুভ জন্মাষ্টমীর আর আগত গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, প্রীতি আর ভালোবাসা।